ফ্যাশন ডিজাইনারই হবো এটা কোনো মাথায় ওরকম তাই না। তুমি যখন শুরু করেছিলে তখন তোমার ইন্সপিরেশন কে ছিল? কিভাবে নিজেকে তুলে ধরছো যে আরো কতভাবে কিছুভাবে গ্রো করা যায়? আমার কাছে কিন্তু শুধু টলিউড স্টাররাই স্টার নয়। সাইফ আলী খানের ইনসিডেন্টটা লাস্ট ইয়ার পুজোতে হি ওয়াজ লুকিং ফর অ্যান বাঙালি আউটফিট। দেবের সাথে কাজের এক্সপিরিয়েন্স, ফ্যাশন জিনিসটা কি, একজন সাধারণ মানুষ কিভাবে তার ফ্যাশন সেন্স বাড়াতে পারে? টলিউডে নাকি খুব মানে সো কল লগিবাজি সেটা হয়, তা এরকম ধরনের কোনো কিছু শিকার হয়েছে মানুষের জন্য? তখন অনেকেই আমার কাজ হয়তো প্রথমে ভাবতো যে নতুন করবো কিনা, কিন্তু তারাই এখন আমাকে ডেকে কাজ করছে। আচ্ছা, এই ফ্যাশনের চক্করে পড়ে কি রণবীর সিং ছেলেদের ড্রেস থেকে মেয়েদের ড্রেস পরছে? টলিউড না বলিউড, টাকা কোথায় বেশি? হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট ওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আমাদের রেগুলার ফলো করছো তারা ভালো মতন জানো পডকাস্ট ওয়ালা তোমাদের জন্য ইউনিক জিনিসের উপর পডকাস্ট নিয়ে আসছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে পডকাস্টের ইতিহাসে এর আগে কোনোদিনও হয়নি। আর এই ইউনিকনেসের জন্যই পডকাস্ট ওয়ালা সবার থেকে আলাদা। আর আজকের পডকাস্টটাতে আমরা ফ্যাশন ডিজাইন নিয়ে আলোচনা করব। আর তোমরা সবসময় এই বিষয়টা নিয়ে কিছু না কিছু ভাবে কনফিউজ থাকো। কেউ বিয়ে বাড়িতে গেলে কি পরবে, কেউ পার্টিতে গেলে কি পরবে, কেউ গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে কি পরবে, আর কেউ শ্রাদ্ধ বাড়িতে গেলে কি পরবে। সবসময় ইউনিকনেস একটা প্রয়োজন আছে। আর এই সব বিষয় কভার করার জন্যই আজকে আমরা ফ্যাশন ডিজাইনের উপর পডকাস্টটা করেছি। আর এই সব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের পডকাস্টের অতিথি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাশন ডিজাইনার ইন ওয়েস্ট বেঙ্গল, মিস্টার অভিষেক রয়, যে শুধু টলিউডেই না বলিউডেও সাইফ আলী খান থেকে শুরু করে করিনা কাপুর অনেক বড় বড় লোকের সাথে, অনেক বড় বড় অ্যাক্টরের সাথে কাজ করছে, যে আমাদের বাংলার কালচারকে অল ওভার ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করছে। সো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম অভিষেক রয় অন পডকাস্ট ওয়ালা। তো কেমন আছো দাদা? একদম ভালো, আপাতত গরমে যেটুকু ভালো থাকা যায় আর কি, বাট ভালো। ওকে, ফ্যাশন ডিজাইনার হবে এটা কিভাবে মাথায় আসলো? ফ্যাশন ডিজাইনার ওরকম পার্টিকুলার ফ্যাশন ডিজাইনারই হবো এটা কোনো মাথায় ওরকম তাই না। আমি যেহেতু আমি আর্ট কলেজের স্টুডেন্ট, আমার পড়াশোনা আর্ট কলেজে শান্তিনিকেতন থেকে, আমি টেক্সটাইল নিয়েই পড়েছি। ওকে, সো আমার ফ্যাশন ইজ অলওয়েজ অন মাই সাবজেক্ট। বাট হ্যাঁ, মানে কস্টিউম বা ফ্যাশন ডিজাইনার হবো এটা কাজ করতে 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 আই ডিসাইডেড। তারপর যখন মাস্টার শেষ করি তারপরে আই ডিসাইডেড কি আই উইল বি মানে আমি পারসিউ টুয়ার্ডস ফ্যাশন ডিজাইনিং। ওকে। আচ্ছা, মার্কেটে এত বড় বড় নাম, মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি, তা কোনো সময় মনে হয়নি যে এই লাইনে আসতে গেলে অনেক বড় বড় কম্পিটিশন আমার সামনে থাকবে? এই ভয়টা লাগেনি? কম্পিটিশন তো সব জায়গাতেই আছে। কম্পিটিশন ছাড়া তো কোনো কাজের আমার মনে মজাই নেই। যদি কম্পিটিশন না থাকে তাহলে তো there is no fun working. আর তুমি যাদের নাম বলে they're all legends, they don't fall in my league, মানে they're অনেক ওপরে। বাট কম্পিটিশন আমি মনে করি না, বিকজ আমার কাছে কম্পিটিশন একমাত্র একটা, সেটা হলো আমি নিজে, এবং বাকিটা তো সবাই যে যার মতন কাজ করছে। তো কম্পিটিশন শুধু ফ্যাশন বলে না, সবেতেই আছে। আচ্ছা, তুমি যখন শুরু করেছিলে তখন তোমার ইন্সপিরেশন কে ছিল? ইন্সপিরেশন দেখো, সব্যসাচী ইজ অলওয়েজ বিন মাই ইন্সপিরেশন, বিকজ দ্য ওয়ে ওর জার্নি স্টার্ট হয়েছে, দ্য ওয়ে হি মানে খুব সাধারণ একটা ছেলে থেকে হি বিকাম সো ফেমাস উইথ ডেডিকেশন টুয়ার্ড হিজ ওয়ার্ক, সেটা আমার কাছে বড় ইন্সপিরেশন ছিল। এবং যেহেতু আমরা যখন ফ্যাশন নিয়ে পড়েছি বা আমরা যখন টেক্সটাইল নিয়ে পড়েছি, তখন কেউ টেক্সটাইল নিয়ে পড়বে বা ফ্যাশন নিয়ে পড়বে, সেটা এখন যতটা তখন ততটা ইজিয়ার ছিল না। কিন্তু মানে তখন যদি কেউ বলতো তুমি টেক্সটাইল নিয়ে পড়ছো মানে তাছাড়া আর কি করছো। তো সেইটার জায়গা থেকে নিজেকে এস্টাবলিশ করাটা, যদিও আমি এখন কিছু এস্টাবলিশ বলি না কখনো নিজেকে, বাট সেইটা ওয়াজ আ জার্নি অ্যান্ড সেটা আই এম স্টিল গোয়িং অন। বাংলা এখন মোটামুটি সব টলিউড আর্টিস্ট এখন বহুরূপী শান্তিনিকেতন বা অভিষেক রয়ের ফ্যাশন ডিজাইন করা ড্রেস পরছে, তা ওই জায়গাটাতে কিভাবে নিজেকে তুলে ধরছো যে আরো কতভাবে কিছুভাবে গ্রো করা যায়? দেখো, এটা তো একদিনে হয়নি, অবভিয়াসলি 10-11 বছর হয়ে গেছে, এবং কাজ করতে করতে এক্সপিরিয়েন্স সাথে সাথে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করেছে। এবং আমি মনে করি না সবাই, আমার কাছে কিন্তু শুধু টলিউড স্টাররাই স্টার নয়। আমার কাছে যে মানুষটা আমার স্টোর এসেছে আমার কিন্তু সেও আমার কাছে স্টার। হুএভার ওয়্যারস মাই ক্রিয়েশন ইজ এ স্টার। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি হ্যাঁ, দেখো এরকম বড় বড় স্টারদের সাপোর্ট পাওয়া, তারা যে আমার জামাকাপড় পরতে ভালোবাসছে, এটা আমার নিজের কাছে একটা অ্যাচিভমেন্ট, এবং সেটা অবভিয়াসলি আমি এটাকে এনজয়ও করি। ওকে, আচ্ছা, আজকে আমাদের পডকাস্টে তোমাকে পেয়েছি, আমার অনেক কিছু জানার আছে তোমার থেকে। প্রথম কথা, আমার খুবই একজন ফেভারিট অ্যাক্টর সাইফ আলী খানের সাথে কোলাবে তোমাকে দেখা গেছে, ওইটা কিভাবে হয়েছিল একটু যদি বল।
তো সাইফ আলি খানের ইনসিডেন্টটা লাস্ট ইয়ার পুজোতে সাডেনলি আমাকে সপ্তমী না অষ্টমীর দিন আমার একজন টেলিগ্রাফের বন্ধু আছে, ওর থ্রুতে ওর স্ট্যাটাস যোগাযোগ করে এবং তারপর 5 মিনিটস সাইফ আলি খান নিজে ফোন করে, বিকজ ও লাস্ট ইয়ার দিওয়ালিতে হি ওয়াজ লুকিং ফর অ্যান বাঙালি আউটফিট। ওকে। তাই ও কোনো বাঙালি ডিজাইনার চাইছিল যে ওকে ডিজাইন করে দেবে। তারপর তখন ওর সাথে কথা হয়, অ্যান্ড ফার্স্ট কথা থেকেই ইট ওয়াজ সো স্মুথ, মানে ওর অ্যাপ্রোচ, ও কি চায় কি না চায়। এবং তারপরেই আমরা ডিসাইড করে আফটার লক্ষ্মী পুজো আমি যাই একটু ট্রায়াল করে। তো অবভিয়াসলি যাবার সবাইটা দেখিয়েছে, তো দিওয়ালিতে ও যতগুলো লুক পরেছিল বাঙালি লুক, এখন স্টিল হি ইজ ওয়্যারিং, মানে এখনো রেগুলার জামা কাপড়ের ডিজাইন হচ্ছে, সবই হচ্ছে। তোমার থেকে Still হচ্ছে? করে, হ্যাঁ। কংগ্রাচুলেশন এত বড় বিগ অ্যাচিভমেন্টের জন্য। তা করিনা কাপুরের সাথে দেখা হচ্ছে? একবারই বাড়িতে যখন আমি যাই ট্রায়াল করতে তখন। ওকে, ওটা কি পটৌদি হাউসে ছিল নাকি মুম্বাই? না, বম্বেতে। ওকে, যতবার ইন্টারাকশন আর বম্বে হাউস। ওকে। আচ্ছা, টলিউডে বুম্বাদা থেকে শুরু করে দেব, ঠিক আছে, আমাদের যারা টলিউডের এখন রাজত্ব করছে, তা দেবের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? আমার সবার সাথে অ্যাকচুয়ালি কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমি শুধু দেব বলে নয়, দেবের সাথে আমি কাজ করেছি বা বাকি যে স্টারদের কথা বলি সবাই আমার কাছে ফেভারিট। তার কারণ একটাই, যখন আমি কাউকে আমার আউটফিট দিয়ে সাজাতে চেষ্টা করি, আমি চাই আমার বেস্টটা দিতে, এবং আই গেস সেটা ওরা ভাইবসটা ম্যাচ করে বলে তখন সবার সাথে কাজের এক্সপিরিয়েন্সটা ভালো থাকে। যদি একটা দুটো খারাপ এক্সপিরিয়েন্স থাকেই, বাট ইন জেনারেল খুব ভালো। ওকে। আচ্ছা, মনীষ মালহোত্রা বা সব্যসাচী মুখার্জি, ওদের নিজস্ব একটা সিগনেচার আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যেটাকে রিপ্রেজেন্ট করছো পিওর বাঙালি কালচারটাকে, তা ওইটাকে তুমি কিভাবে আনলে মেন স্ট্রিমে? কারণ দেখো, ধুতি পাঞ্জাবি এখনকার দিনে খুবই একটা অত বেশি চলন নেই, মানে সবাই পড়ছে না, সেই টাইমে দাঁড়িয়ে এইটা জিনিসটা আনা। আমি সবসময় চেষ্টা করি আমার রুটসটাকে স্ট্রং রেখে কাজ করা। তো সেই ক্ষেত্রে আমি যাই কাজ করি, যে ডিজাইন এলিমেন্টও তৈরি করি, সেখানে আমার রুটস, আমার ব্যাকগ্রাউন্ড, আমার কালচার সব কিছুকে আমি প্রেফারেন্স দিই। এবং সেইখানে তুমি আমার মেটেরিয়াল চয়েস থেকে বলো বা ডিজাইনের থেকে বলো, ধুতি পাঞ্জাবি যেটা বলছো, সেটার জন্য সেই রুটসটাকে আমি এনফ্যাসিস করার চেষ্টা করি এবং সেটাকে চেষ্টা করি নতুনভাবে কীভাবে প্রেজেন্ট করা যায়। এবং অবভিয়াসলি যখন ধরো সাইফ আলি খানের মতন একজন মানুষ সেটা পড়ছে এবং অ্যাপ্রিসিয়েট করছে, তখন আরো 5টা মানুষ সেটা দেখে আরো ইন্সপায়ার্ড হয়, কি আমাকে করলে সেটা একই রকম লাগবে। তো আমার এরকম করেই মনে হয় একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি হয়, এবং আমি সেটাই করি। এবং আমি চেষ্টা করি যত আমাদের পুরোনো কালচার, পুরোনো রুট, সেটাকে আরো এনহ্যান্স করে নতুনভাবে প্রেজেন্ট করা। একদম। আচ্ছা, ফ্যাশন নিয়ে বলছো, ফ্যাশন জিনিসটা কি? একজন সাধারণ মানুষ কিভাবে তার ফ্যাশন সেন্স বাড়াতে পারে? দেখো, ফ্যাশন একটা বেসিক জিনিস হলো, ফ্যাশন কিন্তু ইজ নাথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। ফ্যাশন ইজ বেসিক্যালি তোমার নিজের ইনার সেলফটাকে আউটার রিপ্লেসমেন্ট করা, মানে তুমি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু ফ্যাশন। মানে ফ্যাশন স্পিক্স অফ ইউর সেলফ, মানে তুমি যেটা সেটা তোমার ফ্যাশন রিফ্লেক্ট করে। তোমার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা তোমাকে ফার্স্ট কি মানুষকে দেখি আমরা, তো সেইখানে ইট কামস ইন ফ্যাশন। ফ্যাশন ইজ সামথিং উইচ রিফ্লেক্টস ইউর ইনার সোল, মানে তুমি কিরকম পোশাক আশাক পরছো সেটা কিন্তু তোমার ক্যারেক্টার, তোমার পার্সোনালিটিকে ডিফাইন করে। তো সেখানেই ফ্যাশন ইজ সামথিং ভেরি পার্সোনাল আর আউটার রিফ্লেকশন অফ ইউর, মানে তোমার নিজস্বতাটা যেটা, সেটা তোমাকে দেখলে বোঝা যায়, সেটাই হলো বেসিক্যালি ফ্যাশনের রিফ্লেকশন। ওকে। আচ্ছা, আমরা এখন এই স্টুডিওতে বসে রয়েছি, তুমি এক ধরনের ড্রেস পরে রয়েছো, আমি এক ধরনের ড্রেস পরে রয়েছি। আমি যেরকম ধরনের ড্রেস পরে রয়েছি একটা অন্য কালচারকে বোঝাচ্ছে, তুমি যেরকম ধরনের ড্রেস পরে রয়েছো একটা অন্য কালচারকে বোঝাচ্ছে। তা এই যে কালচারের মধ্যে যে আলাদা আলাদা ভাইবটা রয়েছে, এটাকে কিভাবে ফ্যাশনে ফিউশন করে অন্য কিছু বানানো যায় ইউনিক ধরনের? ইউনিক ধরনের আলাদা করে বানানোর কিছু নেই, বিকজ সবটাই তো ইউনিক। মানে তুমি তোমার যেভাবে রিপ্রেজেন্ট করবে সেটা তোমার স্টাইল, সেটা তোমার ধরন। তো সেটা যেরকম একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে, আমি যেরকম টাইপ অফ মেটেরিয়াল পড়ছি বা আমি যে টাইপ অফ জিনিস সিলুয়েট পড়ছি, সেটাকে আমাকে রিপ্রেজেন্ট করবে। এবার আমরা সবসময় চেষ্টা করি কি একটা ফিউশন তৈরি করার বা একটা নতুনত্ব কিছু আনা সবকিছুর মধ্যেই। ধরো একটা বেসিক জামাও যদি হয়, তার মধ্যে কিছুটা অ্যাডিশন অল্টারেশন করে সেটাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করা। ধরো আমাদের পুরোনো ধুতি পাঞ্জাবি বলো বা নতুন শাড়ি বলো, সবকিছুর মধ্যে যেটা চেঞ্জেস আসে সবসময়, যেমন কনস্ট্যান্ট যে ফ্যাশন চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু এক্সপেরিমেন্টেশন অফ দ্য সেম সিলুয়েটস। আমরা কিন্তু বাইরে থেকে কিছু আনছি না, যেটা আছে সেটাকেই রিভলভ করার চেষ্টা করছি। আচ্ছা, এতদিন তোমার কাজের এক্সপিরিয়েন্স প্রায় 11 বছর, তো সেক্ষেত্রে টলিউড না বলিউড, কোথায় কাজ করে বেশি মজা? সব জায়গাতেই কাজ করে মজা, কেন কাজটা যদি ভালো করে করা যায়, আমার মনে হয় টলিউড কেন, ছোট থেকে ছোট শুটে করলেও মজা আছে। কাজটা বেসিক্যালি ইম্পর্টেন্ট, কাজটাকে যদি ভালোবেসে করা যায় না, সব জায়গাতেই ভালো লাগে। দেখো, তোমার অ্যাপ্রিসিয়েশন হয়তো তুমি বেশি পাবে বলিউড গেলে, কিন্তু আমি মনে করি না টলিউডে কিছু কম অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়।
কাজ ভালো হলে ছোট কাজও মানুষ পছন্দ করে এবং সেটা নিয়ে কথা বলে। একদম। তো কাজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি কি কাজটা করছো। ওকে, আচ্ছা, আমরা শুনেছি, শোনা কথা যে টলিউডে নাকি খুব মানে সো কল লগিবাজি এটা সেটা হয়, তা এরকম ধরনের কোনো কিছু শিকার হয়েছে কোনো সময়ের জন্য? না 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 না, কোনো লবিবাজি, দেখো আমার মনে হয় না, একটা কথা আছে না, নাচতে না জানলে উঠোন দেখা হয় ব্যাপারটা, হুম। সেরকম ব্যাপারটা আর কি। মানে লবিবাজি বলে আলাদা করছে, তোমার যদি কাজটা ভালো পারো তোমাকে তোমার বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে। Okay. কিন্তু যদি আমি কাজ না জানি না, কিন্তু বাকি সারাক্ষণ বলি না আমাকে ডাকছে না লবির জন্য, এটা খুবই বাজে কথা, একবার না একদমই বাজে কথা। কারণ আমি আমি এমন অনেক আর্টিস্ট, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন কাজ শুরু করেছিলাম তখন অনেকেই আমার কাজ হয়তো প্রথমে ভাবতো যে নতুন করব কিনা, কিন্তু তারাই এখন আমাকে ডেকে কাজ করছে। So, তোমাকে নিজের কাজই তোমাকে নিজেকে প্রুভ করতে হবে। পুরো ইন্ডাস্ট্রিটাই, শুধু ফ্যাশন বলে না, যারা অ্যাক্টার্স, যারা অন্য ডিপার্টমেন্টও আছে, তাদেরকেও নিজের কাজের জায়গাটা যদি স্ট্রং থাকে না, তখন ওই সব লবিবাজি ওইগুলো সব বেকার কথা আসে আর কি। ওকে, আচ্ছা, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে প্রেফারেন্স থাকে। ধরো আমি একটা ডিরেক্টরের ভাইবসটা বুঝি, তো সে ডিরেক্টর চাইবে যে আমি অভিষেকের সাথে কাজ করি, একদম। তো সেটাকে তো কেউ লবি বলে বলতে পারে না, কারণ সে ডিরেক্টর আমার সাথে কাজ করতে কমফোর্টেবল, তাই আমাকে ডাকছে। আরো 5টা ডিজাইনার থেকে আমাকে ডাকছে, তার কারণ সে আমার সাথে কাজ করতে কমফোর্টেবল। সেটাকে আমি লবি বলবো না, সেটা তার আমাদের দুজনের মধ্যে কাজের যে ভালো একটা understanding প্যারিটি, হয়ে হ্যাঁ গেছে। সেটাকে লবিবাজি বলা যায় না। ওকে, আচ্ছা, টলিউডে অনেক ফ্যাশন ডিজাইনাররা আছে, সেখানে অভিষেক রয়ের মধ্যে এমন কি ইউনিক জিনিস আছে যেটা সবাই পছন্দ করছে? আমার মনে হয় এডুকেশন। ওকে। দেখো আমি অন্য কাউকে ছোট করব না, কিন্তু কি হয়, আমাদের এই কস্টিউম ডিজাইনিং বা ফ্যাশন ডিজাইনিং জিনিসটা তো খুব নতুন। এখনকার নতুন ছেলেমেয়েরা অনেক বেশি ফোকাস, তারা জানে কি করতে চায়, তারা জানে কি হচ্ছে। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু কেউ একটা কেরিয়ার করবে ফ্যাশন ডিজাইনিং এ, সেটা খুব একটা বিশাল ব্যাপার। মানে 5টা লোক তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করছো। তাই অনেকেই, আমরা যেরকম কয়েকজনই আছি যারা ধরো অ্যাকচুয়ালি ফ্যাশন বা টেক্সটাইল বা এটা নিয়ে পড়াশোনা করে তারপরে কাজটা করছে, তো সেইটার না একটা ইম্প্যাক্ট থাকেই। মানে তুমি যখন জিনিসটা ডেপথে জানো, তোমার সেটা কাজের দিকে সেটা এফেক্ট হয়। এবং আবার আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কাজের থ্রুতে কাজ করছে, সেটাও কিন্তু এক টাইপ অফ লার্নিং। তো দুটোর ডিফারেন্স আছে। আমার মনে হয় এডুকেশনটা কোথাও একটু আলাদা করে দেয়, বা হয়তো ওই অ্যাস্থেটিক্সটা একটু আলাদা করে দেয়। ওকে, আচ্ছা, এখনকার দিনের ছেলে মেয়েদের কথা বললে, জেন জি যারা, তাদের ফ্যাশন স্টাইলটা একটু অন্য ধরনের ইউনিক স্টাইলে আসছে, তা তাদের সাথে কি খাপ খেয়ে চলছে এখনকার দিনের ফ্যাশন ডিজাইনার? ইউনিক তো সবকিছু, কিন্তু আমরা যেন বললাম টাইমের সাথে ফ্যাশন চেঞ্জ হয়, এভরি ইয়ার উই হ্যাভ আ নিউ স্টাইল অফ ফ্যাশন। তো সেখানে জেনজিজ আসবে, আমাদের জেনারেশন আছে কিন্তু সবেতের মধ্যে একটু অ্যাডাপ্ট, যদি আমরা নিজেকে আপডেট না করি, অ্যাডাপ্ট না করি, তো সেখানে এগোনো যায় না। তো জেনজিজ আসুক বা যে কোনো নতুন থিঙ্কিং আসুক, আমি সবসময় চাই তাদেরটাকে অ্যাকসেপ্ট করতে, তাদের সাথে তাদের মতন করে। বিকজ আমার যারা ইন্টার্নস আছে, ধর আমার যারা জুনিয়র ডিজাইনার্স আছে, আমার অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাসিস্ট করে, তাদের মধ্যে অনেকেই জেনজিজ আছে, এবং তাদের যে মানে ওয়ে অফ থিঙ্কিং, সেটা আমার ভালো লাগে, কারণ তারা নতুন কিছু ভাবছে। একদম। কারণ আমি একটা জিনিস ভেবে একরকম ভাবে দেখছি, কিন্তু তারা তো অন্যভাবে জিনিসটা দেখছে, তো সেটাকেও অ্যাকসেপ্ট করা উচিত। আমি বলবো না যে জেনজিস মানে যে ও আচ্ছা ও বেশ অন্য বা একটু আলাদা, সেটা ভাবা উচিত না। তাকে যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাহলেই মনে হয় আমরাও এগোতে পারবো। ওকে, আচ্ছা, রিসেন্টলি আমরা ক্যানন ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ইন্ডিয়া থেকে একজন বাচ্চা, খুবই বাচ্চা মেয়ে গেছিল, সে একটা প্রচুর বড় একটা ড্রেস পরেছিল, সবাই তার উপর ফোকাস হয়ে গেছিল, তা ওই জিনিসটার উপর কি বলতে চাও তুমি? দেখো তুমি যে কান্সের কথা বলছো, সেটার ওই স্পেশালি ওটার জন্য আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি একটাই কারণে, ফ্রম ওয়্যার টু ওয়্যার, মানে ওর যে ড্রিম, ওর যে থিঙ্কিং, ওর যে পুরো এফর্টটা, ও নিজে ড্রেসটা বানিয়েছে, সেটা ইজ সামথিং কমেন্ডেবল আর কি। মানে অত বড় জিনিসটা নিজের, ও জানের কাছে, এটা কাছে লাইফ টাইম একটা অ্যাচিভমেন্টের মতন। সেইখানে দাঁড়িয়ে ও নিজের বেস্টটা দিয়ে আউটফিটটা বানিয়েছে। তো শি ওয়াজ লুকিং স্টানিং, আমার তো প্রচন্ড ভালো লেগেছে। এবং দ্য ওয়ে শি রিপ্রেজেন্টেড হার, মানে ওর যে ওই সিম্পলিসিটিটা ওর মধ্যে রয়েছে, বাট শি ইজ ওয়ারিং সামথিং সো আউট অফ দ্য ওয়ার্ল্ড, যেটা ওর নিজের হাতে বানানো। দ্যাটস সামথিং কমেন্ডেবল অ্যান্ড ডিফারেন্ট। ক্যানে যাওয়ার ইচ্ছা আছে তোমার? কান্সে অবভিয়াসলি ইচ্ছা থাকে না কেন। আমি দেখো, আমার একটা জিনিস আছে, আমার কোনো কিছু না আমি প্ল্যান করি না, যেটা আমার করতেই হবে এটাও করতেই হবে। মানে আমি হয়তো প্ল্যান করলে আমার সাইফ আলী খানে যা বানানো হতো না। আমি বিশ্বাস করি একটা জিনিস, যেটা তোমার জন্য ডেস্টিন আছে সেটা হবে, বাট তুমি তোমার বেস্টটা দিয়ে যাও।
সেটা যদি মানে তুমি তোমার বেস্টটা 100% দিয়ে দাও, ইউ উইল রিসিভ সামওয়্যার অর রিচ সামওয়্যার উইচ উইল, মানে তোমার ওই যে এফর্টটা, ডেডিকেশনটা তোমাকে ম্যাটার করবে। ওকে, সরি। আচ্ছা, একটা কমন জিনিস আছে, সেটা হলো অনেক সময় আমিও অনেক ড্রেস কিনতে গিয়ে সেই জায়গাতে আনকমফোর্টেবল ফিল করি ড্রেসটা, কিন্তু হয়তো ড্রেসটা আমাকে বেশি ভালো লাগছে। ফ্যাশন মানে কি কমফোর্টেবল বা আনকমফোর্টেবল মধ্যে কোনো ব্যাপার আছে? সব অবভিয়াসলি আছে, মানে ফ্যাশন সবার আগে সামথিং ইউ শুড ওয়্যার উইচ ইজ কমফোর্টেবল টু ইউ। ওকে, মানে তুমি একটা জিনিস ধরো, এই বছর খুব ফ্যাশনে আছে, ধরো এই বছর খুব ফ্যাশনে আছে একটা ক্রুশের শার্টস, আমি মানলাম খুব ফ্যাশনে আছে, কিন্তু আমি কি যে ট্রাই করলাম, আমাকে একটা ভূতের মতো দেখতে লাগছে, আমি সেটা পরবো না। কেন? আমি প্রথমে এটা কথা বললাম, ফ্যাশন ইজ সামথিং উইচ ইজ ইনসাইড ইউ, মানে তোমাকে যেটা তোমার পার্সোনালিটিকে রিফ্লেক্ট করবে। সো এমন যেটা আমি কিছু করবো না উইচ আমাকে ডিসকমফর্ট হয়। তো ফার্স্ট থিং উইচ ইজ কমফর্টেবল ইউ ক্যান ওয়্যার। একদম। সব ফ্যাশন মানে যে সেটা আমার সাথে যাবে তার তো কোনো মানে নেই। যেটা আমার পার্সোনালিটিতে, আমার বডি শেপে, আমাকে যেটা কমফোর্টেবল হবে, ইউ শুড বি ফিল কমফোর্টেবল ইন ইউর ওন স্কিন। তো সেইটাকে তোমাকে রিফ্লেক্ট করতে হবে। আমার সেটা কমফর্ট ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, কমফোর্টেবল না হলে পড়ো না। একদমই না, কখনোই না। মানে তুমি একটা জিনিস খুব প্রিটেনশিয়াসলি পড়লে, যেটা না এটা খুব ফ্যাশনে আছে, আমি খুব আনকমফোর্টেবলি পড়লে, সেটা কিন্তু তোমার মানুষ দেখে বোঝাবে খুব আনকমফোর্টেবলি পড়েছো। একদম। সেই জায়গায় তুমি একটা সেম প্লেন সিম্পল হোয়াইট শার্ট খুব কমফোর্টেবলি, খুব কনফিডেন্স নিয়ে ক্যারি করলে, সেটা কিন্তু অনেক বিউটিটা বেশি। এখনকার টাইমে দাঁড়িয়ে যেহেতু জেনজিদের টাইম চলছে, ওদের উদ্দেশ্যে তোমার কি টিপস থাকবে ফ্যাশনের উপর? ফার্স্টে জেনজিদের টাইম চলছে বলে এটা বলাটা খারাপ, টাইমটা সবারই চলছে, বাট দে আর নিউ। একদম। টিপস একটাই, বিকজ আমার যেটা মনে হয়, হোয়াট এভার ইউ ডু, তোমাকে সেটা ডেপথে যেতে হবে। কোনো কিছু সুপারফিশিয়াল হয়ে লং লাস্টিং হয় না। মানে আমি শুধু গুগল করে 4টে হ্যাশট্যাগ দিয়ে 4টে ভালো ট্রেন্ডি হেডলাইন্স দিলাম, সেটা কিন্তু খুব টাইম পিরিয়ডটা শর্ট। কারণ আমরা এখন দেখবে, তুমি যদি নোটিস করো, এভরিথিং উইচ ইজ ভাইরাল ডাজন্ট স্টে লং। ওই ভাইরাল হবার জন্য বা ওই ভাইরালটা কিছুদিনের জন্য, ট্রেন্ডে থাকার জন্য কোনো কিছু করলে সেটা কিন্তু লং লাস্টিং হয় না। সো হোয়াট এভার ইউ ডু, ইউ শুড নো দ্য ডেপথ অফ ইট। তুমি যদি কোনোটার একদম ডেপথ থাকার জিনিস জানো, তুমি সেটাকে নিয়ে অনেকদিন সাস্টেন করতে পারবে। আমার মনে হয় সেটা সামহাও একটু ল্যাক করে জেনজিদের মধ্যে, বিকজ দে আর ভেরি সুপারফিশিয়াল। মানে সবকিছু দে আর নলেজেবল, দে আর সবকিছু অ্যাকাস্টাম, কিন্তু আমার মনে হয় সবটার মধ্যে একটু ডেপথে যাওয়াটাও খুব প্রয়োজন। ওকে, আচ্ছা, কুর্তা, ব্যাগি জিন্স বা আমাদের ধুতি পাঞ্জাবি, এইগুলোর মধ্যে ডিফারেন্সটা, মানে জেনজিদের মধ্যে তো ব্যাগি বা জিন্সের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তাদেরকে ধুতি পাঞ্জাবি পরানোটা কি টাফ ব্যাপার? না না, আমার তো মনে হয় জেনজিস আর খুব খুব ওপেন টু এক্সপেরিমেন্টস। মানে আমি তোমাকে কি বললাম না, জেনজিস মানে কি নিউ ওয়ে অফ থিঙ্কিং। তারা একটা নতুন ভাবে তো ভাবছেন সবকিছুর মধ্যে। আমরা যে কনভেনশনাল আইডিয়াজ অফ ওয়্যারিং ধুতি বা ওয়্যারিং সামথিং, সেটা যতটা ছিল, এখন দেখো অনেকটা বেশি এক্সপেরিমেন্টাল হচ্ছে। এখন কেউ ধুতির সাথে শার্টসও পরতে পারে। একদম। সো বেসিক্যালি ওই যে ফিউশন ইউ উইল ফাইন্ড ইন জেনজিস। আমার মনে হয় সেটা ওরা অনেক নতুন ভাবে অ্যাকসেপ্ট করছে। মানে অবভিয়াসলি তোমাকে স্টাইলটা, ধুতি পাঞ্জাবিটা রেখে তোমাকে স্টাইলটা পাল্টাতে হবে, নতুন কিছু আনতে হবে দ্যাট উইল অ্যাট্রাক্ট দেয়ার, উইচ ইজ ইয়াং, উইচ ইজ ফ্রেশ, বাট অগেন সামথিং ট্রেন্ডি। সেটা করলে আমার মনে হয় ধুতি পাঞ্জাবি, ব্যাগি জিন্সের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তুমি যদি জিনিসটাকে সুন্দর করে স্টাইল করতে পারো, কিছু ফিউশন করতে পারো, ইট উইল ওয়ার্ক ফর দেম। মানে তুমি কোনটাকে প্রেফার করবে, মানে কোনটা, ধুতি পাঞ্জাবি বা ব্যাগি জিন্সের মধ্যে? অবভিয়াসলি ধুতি পাঞ্জাবি। ওকে, ঠিক আছে। আমরা দেখেছি অ্যাওয়ার্ড ফাংশনে বা মিডিয়ার সামনে অনেক আর্টিস্টরা বা টলিউডের অ্যাক্টররা বা বলিউডের অ্যাক্ট্রেসরা সবাই এসে নানান ধরনের ড্রেস পরে আসে। ওগুলি কি তাদের কেনা হয় নাকি ভাড়া নেওয়া? ভাড়া তো হয় না, ইটস এ সোর্সিং, মানে ইউর স্টাইলিং অ্যান আউটফিট। মানে স্টাইলিস্ট ইজ ফর দিস, মানে স্টাইলিস্টের কাজই হলো ফর এনি অ্যাওয়ার্ড শো বা কোনো একটা কোনো যখন সেলিব্রিটি এন্ডোর্স করে কোনো একটা কিছু, তো ভাড়া বলে কিছু হয় না। ফার্স্ট দে আর সোর্সিং ইট, বিকজ যে ব্র্যান্ডটা সে পড়ছে ওটাও তাকে এন্ডোর্স করছে। মানে আমি যদি আজকে একটা আমার জামা পরে কেউ ওটা কোথাও অ্যাওয়ার্ড শোতে যায়, সো 5টা লোক তো তাকে দেখছে এবং তার সাথে তার জামাটাকেও দেখছে। তো সেটা আমার যেরকম ব্র্যান্ডিং হচ্ছে, সো ইটস লাইক আ কো-ব্র্যান্ডিং বিটুইন দ্য স্টার অ্যান্ড দ্য ডিজাইনার। আর তার মাঝখানে থাকে দ্য স্টাইলিস্ট, যে বেসিক্যালি পুরোটা কোঅর্ডিনেট করে। ওকে, আচ্ছা, বহুরূপী শান্তিনিকেতন কি? এক কথায় বলতে গেলে আমার ড্রিম। এবং বহুরূপী শান্তিনিকেতন কিন্তু খুব
আনপ্ল্যান্ড ওয়েতে হয়েছে। যখন আমি কস্টিউমের কাজ শুরু করি ইন্ডাস্ট্রিতে, তারপর ধরো 2-3 বছর পর আমার যখন টুকটুক করে লোকের জন্য জামা বানাতাম, তখনই আমার সবাই বলল তোমার নিজের ব্র্যান্ড কেন শুরু করছো না। তখনই আই সাডেনলি স্টার্টেড বহুরূপী শান্তিনিকেতন। এবং প্রথমে একটা বহুরূপী ছিল, তারপর আমি যখন দেখলাম যে না, আমার রুটসটাকে আরো স্ট্রং করা উচিত, আমার শান্তিনিকেতনে পড়াশোনা, আমার আপব্রিঙ্গিং সবটাকে রিফ্লেক্ট করা উচিত, তখন আমি শান্তিনিকেতনে পরে অ্যাড করি এবং সেটা এখনো চলছে। ফোক কালচারের সাথে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করে? ফোক না, আমি তো ফোক তো অবভিয়াসলি, মানে আমার রুটস সব কিছুই, আমার ফোক, আমার রুটস, আমার কালচার, আমার ট্রেডিশন সবটা মিলিয়েই বহুরূপী শান্তিনিকেতন। ওকে, বহুরূপী শান্তিনিকেতন কি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডে যেতে চাইছে, পারছে? বহুরূপী শান্তিনিকেতন নিজের মতন চলবে, তারপর যেটা যেখানে পৌঁছানো পৌঁছে যাবে। ওকে, মানে অত ভাবলে অত নাও পৌঁছাতে পারে। আচ্ছা, প্রাইসটা কেমন? যেরকম মনীষ মালহোত্রা বা সব্যসাচী মুখার্জির এক একটা ড্রেসের দাম প্রচুর হয়, সেটাও কেন হয়? আর তোমার বহুরূপী শান্তিনিকেতনের দেখো, প্রাইসটা প্রচুরটা কিন্তু মানে কি বলবো, আপেক্ষিক আর কি। মানে আমার কাছে এটা প্রচুর লাগতে পারে, তোমার কাছে এটা প্রচুর নাও লাগতে পারে। আমার কাছে এটা খুব সস্তা লাগতে পারে, কারোর কাছে এটা অনেক দামিও লাগতে পারে। একদম। তো প্রত্যেকটা ব্র্যান্ড নিজস্ব একটা বার সেট করে, এবং প্রত্যেকটা ব্র্যান্ড, দেখো আমাদের যেরকম বলি আমরা হাই লাইফস্টাইল ব্র্যান্ডস, রেগুলার ব্র্যান্ডস, মানে আমি জারার সাথে সব্যসাচীকে তুলনা করবো না, বা জুডিওর সাথে আমি মনীষ মালহোত্রাকে তুলনা করবো না, কেন ডেলি ওয়্যার ব্র্যান্ড আর একটা হাই লাইফস্টাইল ব্র্যান্ড এবং ডিফারেন্সটা আছে, তো সেটা সবসময় থাকবে। আমি অ্যাজ এ বহুরূপী শান্তিনিকেতনের কোর আমি বলতে পারি, আমাদের মানে আমার টার্গেট ওয়াজ টু ব্রিং এক্সক্লুসিভ ফ্যাশন টু কমন পিপল। তাই আমার অনেকেই ভাবে, এখনো অনেকে ভাবে যে বহুরূপী হয়তো এত স্টার্সরা পড়ছে, প্রচুর দাম হবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। মানে আমার আই রেঞ্জ ফ্রম 5-6 thousand থেকে অ্যান্ড অ্যাভাব, উইচ গোজ অন। সো এই 5-6 thousand এর রেঞ্জটা ইজ অ্যাজ আ লাইফস্টাইল ব্র্যান্ড খুবই মিনিমাল। এটাই কারণে মিনিমাল, কেন আই ওয়ান্ট দ্য ফ্যাশন টু বি কমন, মানে মাস লোকের কাছে পৌঁছানোর জন্য। প্রতিটা মানুষ যাতে বহুরূপী শান্তিনিকেতন, আই ওয়ান্ট সে প্রতিটা মানুষ, বিকজ প্রতিটা মানুষের অ্যাস্থেটিক্স হতে না পছন্দ হতে পারে, প্রতিটা মানুষ হয়তো জিনিসটা অ্যাকসেপ্ট না করতে পারে, কিন্তু আমি চাইবো যাতে মানুষ এটাকে অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, ওয়েস্টার্ন কালচার আর ইন্ডিয়ান ফ্যাশন কালচারের মধ্যে তফাৎটা কোথায়? দুটো দু রকম, দুটো দুভাবে দু রকম। ইন্ডিয়ার মানে ইন্ডিয়ান সেন্স অফ স্টাইলিং, ইন্ডিয়ার সেন্স অফ অ্যাস্থেটিক্স সব কিছু যেরকম আলাদা। ওয়েস্টার্ন বলাটা ডিফিকাল্ট, কারণ হলো ওয়েস্টার্ন তো একটা বড় ভাস্ট জিনিস, তার মধ্যে অনেক ভেরিয়েশনস আছে। মানে ফার ইস্টার্ন একরকম, ইউরোপিয়ান একরকম, ফ্রেঞ্চরা একরকম, তো সব যেটা যেরকম প্রত্যেকটা নিজের কালচারকে রিপ্রেজেন্ট করে। তাই যেরকম ইন্ডিয়ানরাও ইন্ডিয়ান স্টাইল অফ ফ্যাশনও নিজের কালচারকে রিপ্রেজেন্ট করে, যেটা কারণে আমার সব্যসাচীকে এত পছন্দ। বিকজ ও যাই করুক, যত বড় লেহেঙ্গাই বানাবো, যত বড়ই আউটফিট ডিজাইন করুক, ওর কিন্তু বেসটা ভীষণ রুটেড এবং কালচারাল। ওর মেটেরিয়াল, ডিজাইন, মোটিভস ভীষণ অ্যাস্থেটিক্যালি কালচারাল ডিজাইনস। মানে ধরো মোটিভসগুলো ভীষণ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল জিনিসগুলোকে রিভাইভ করছে, সেইটা ইজ সামথিং উইচ আই অলওয়েজ অ্যাডোর আর কি। তো ডিফারেন্স বেসিক্যালি কালচারাল ডিফারেন্স মেক্স আ ফ্যাশন, বিকজ ফ্যাশন না সামথিং উইচ রিফ্লেক্টস ইয়োর কালচার। মানে আমি এখন যখন একটা জায়গায় যাবো একটা ধুতি পাঞ্জাবি পরে, সেটা আমার কালচারকে রিপ্রেজেন্ট করবে। একটা মানুষ যখন একটা টাক্সিডো পরে আসবে, সেটা তার কালচারকে রিপ্রেজেন্ট করবে। তো ফ্যাশন ইজ বেসিক্যালি আ রিফ্লেকশন অফ দ্য কালচার, তো সেইখানেই দুটো আলাদা আলাদা ডিফারেন্স। আচ্ছা, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি যে ফ্যাশন করতে গেলে কি, মানে যদি আমি অত্যাধুনিক কিছু পড়তে চাই, যেটা আর্টিস্টরা বা স্টাররা পড়ছে, সেগুলো পড়ার জন্য কি আমাকে অতিরিক্ত টাকা খরচা করে জিনিসপত্রগুলো কিনতে হবে, নাকি আমি কম টাকার মধ্যেও সেরকম একটা ভালো ফ্যাশন করতে পারবো? একটা ব্লগার আছে তুমি জানো, নর্থ ইস্টে, যে কঙ্গনাকে কপি করে। হ্যাঁ, মানে হি মেক্স সাচ হাই লাইফস্টাইল ফ্যাশন, পাতা ফুড এইসব দিয়ে। সো সেটাই মানে হলো এটাই যে ফ্যাশন মানে ইটস নট সামথিং ভেরি এক্সপেন্সিভ, ফ্যাশন ইজ সামথিং ক্রিয়েটিভ, ফ্যাশন ইজ সামথিং অ্যাস্থেটিক। মানে ফ্যাশন করতে গেলে আমাকে একটা হাই ফান্ডা কিছু পড়তে হবে, বা প্রচুর দামি একটা কিছু বললেই ফ্যাশনেবল, সেটা কিন্তু নয়। তো বললাম, তখন একটা সিম্পল হোয়াইট শার্টে যে সুন্দর করে স্টাইল করে পরা যায়, সেটা ক্যান লুক মার্ভেলাস। তো তুমি যেটা তোমার পার্সোনালিটির সাথে যাবে,
এমন কিছুকে তুমি পড়ো সেটা ইটসেলফ উইল লুক নাইস। তার জন্য তোমাকে এক্সট্রা টাকা খরচা করতে হবে না, মানে তুমি তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই সেটাই করতে পারবে। ওকে, উর্ফি জাভেদ সবাই মোটামুটি চেনে, ও যে ফ্যাশনটাকে রিপ্রেজেন্ট করে ওটা কেমন ধরনের? আই তো লাভ উর্ফি জাভেদ বিকজ আমি একটাই কারণ ওকে এত পছন্দ করি। তুমি দেখেছো কানসে এবার, তার আগে যেসব রেড কার্পেটে আমার ফ্যাশন দেখেছি, আই উড প্লেস উর্ফি জাভেদ টু আ সার্টেন এক্সটেন্ট। কারণ ও যখন ইনিশিয়াল স্টেজে ছিল সবাই ওকে নিয়ে খুব হাসতো, ওকে খুব মজা করতো, এই করতো, কিন্তু শি স্টাক টু হার ওন ডিসিশনস। মানে ওর ওয়ে অফ স্টাইলিংটা, ওর যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট থিংস, সেটাতে কিন্তু নড়েনি। নাও শি ইজ মুভড অন টু সায়েন্টিফিক ফ্যাশন আর কি। মানে দেখবে এখন ওর জামা কাপড়ে বাটারফ্লাই উঠছে, ইউনিভার্স ঘুরছে, ইটস মোর অফ সায়েন্টিফিক টেকনোলজিক্যাল ফ্যাশন। তো সেইখান থেকে যেভাবে ডেভেলপ করছে নিজেকে এবং নিজেকে রিপ্রেজেন্ট করছে, ওকে কিন্তু মানে দেখো, আমি একটা বাড়ি থেকে জামা পরে বেরোলাম, আমার 5টা মিনিট এমনি নয় কভার করবে না যদি না আমি কিছু আলাদা করি। অ্যান্ড শি স্টিল অন গোয়িং অন উইথ দ্যাট। মানে ও কিন্তু এখনো নতুন নতুন এভরি ডে শি ইজ কামিং আপ উইথ সামথিং নিউ। সেটা আমার প্রচন্ডই পছন্দ। মানে লোকে গালাগাল করুক, ওকে যা ইচ্ছা বলুক, কিন্তু এন্ড অফ দ্য ডে শি ইজ ক্রিয়েটিং সামথিং উইচ উইল বি রিমার্কেবল আফটার সাম টাইম। ওকে, আচ্ছা, এই ফ্যাশনের চক্করে পড়ে কি রণবীর সিং ছেলেদের ড্রেস থেকে মেয়েদের ড্রেস পরছে? একদমই নয়। মানে তুমি দেখো, তুমি যদি আমাদের, ও কিন্তু এমন কিছু পড়েনি যেটা ইজ ভেরি আউট অফ দ্য কালচার। তুমি যদি আমাদের পুরোনো হিস্ট্রির দিকে তাকাও বা পুরোনো ওয়ে অফ স্টাইলিং এর দিকে তাকাও, আগেকার দিনের রাজা মহারাজা যেটা স্টাইলিং করতো, যেসব লম্বা লম্বা ড্রেস পরতো, লাইক আনারকালি ড্রেসের মতন ড্রেপ করে পরতো, সেইগুলো কিন্তু নতুন ভার্সনে করে পড়ছে, এমন কিন্তু নতুন কিছু নয়। তো সেটাই বলছি, মানে ইটস সামথিং উইচ ইজ ট্রাইং টু বি নিউ। আর সব থেকে ভালো লাগছে একটাই কারণে, বিকজ ইউ ক্যান ক্যারি দ্যাট। আমি আজকে একটা স্কার্ট পরলাম যেটা আমি ক্যারি করতে পারলাম না, সেটা ওন্ট মেক ইট স্টেটমেন্ট। ও যেটা পড়ছে, হি ইজ ক্যারিং ইট ভেরি কনফিডেন্টলি, কনফিডেন্স কমফর্ট নিয়েও ক্যারি করছে বলেই ওটা ভালো লাগছে দেখতে। তাই সেখানে ছেলেদের মেয়েদের ড্রেস, আর ফার্স্টলি এখন তো আর সবাই ভীষণ জেন্ডার ফ্লুইড হয়ে গেছে, তো এখন আর ওই ড্রেসের ক্ষেত্রে সে জেন্ডার ফ্লুইডিটি চলে এসছে। ওকে, আচ্ছা, সায়ন্তিকার সাথে তোমার খুবই একটা ভালো রিলেশন, দাদা বোন বা কিছু একটা হবে, তা ওই রিলেশনটা কি মানে পার্সোনালি নাকি শুধু? না না, দেখো, সায়ন্তিকার সাথে আমার বেসিক্যালি এখন মানে কাজের সূত্রে আলাপ যেহেতু, এবং সেই থেকেই আমাদের বন্ডিং, এবং সেই থেকেই আমাদের একটা মানে দিদি ভাইয়ের রিলেশনশিপ তৈরি হয়েছে। এবং সেটা কাজের বাইরেও, শুধু কাজের রিলেটেড নয়, বা যদি আমাদের পরিচয় সবকিছুই কাজের থ্রুতে, এবং তারপর অবভিয়াসলি সেটা গ্রো করেছে। ওকে, আচ্ছা, টলিউড না বলিউড, টাকা কোথায় বেশি? অবভিয়াসলি বলিউড। ওকে, তুমি স্কেলটা দেখো, একটা জিনিস যেটা পুরো ন্যাশনালি ক্রিয়েটার করছে তার যে বাজেট থাকবে, একটা রিজিওনাল সিনেমা তার তো বাজেট থাকবে না। একদম। আচ্ছা, তাও একটা কত টাকা অবধি কামাতে পারে একজন ফ্যাশন ডিজাইনার বলিউডে? তার কোনো লিমিট নেই। মানে শাহরুখ খানের স্টাইলিস্ট ক্যান চার্জ 10 lakhs per day, তার কোনো মানে নেই। তো ডিপেন্ড অন ওয়ার্ক, মানে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউর ডুইং, তো সেটার কোনো লিমিট ওরকম থাকে। বাট তুমি যেটা বললে যে আমাদের টলিউডে বা সাউথের ইন্ডাস্ট্রিতে গেল, সাউথে তো এখন প্রচুর টাকা খরচা হচ্ছে। সাউথের ইন্ডাস্ট্রি হ্যাজ লট অফ মানি, বিকজ ওর দেখো একটা ল্যাঙ্গুয়েজের রিজিয়ন কিন্তু অনেক বড়। বাংলার সেক্ষেত্রে রিজিয়নটা অনেক ছোট হয়ে গেছে, এবং তার সব মানে প্রচারটা অনেকটা ছোট হয়ে গেছে। কিন্তু স্টিল দে আর ট্রাইং, মানে সবাই ট্রাই করছে নতুন নতুন ভাবে নতুন কিছু করে আনার। অবভিয়াসলি আমি 10 বছর আগে যে বাজেটে কাজ করতাম, এখন তার থেকে বেড়েছে। হোপফুলি আরো এটা বাড়বে, আরো গ্রো করবে। ওকে, আচ্ছা, দ্য ফিউচারে ড্রিম কোল্যাব কি? আমি যে বললাম, বেশি স্বপ্ন দেখলে মুশকিল, আমার ভালো কিছুই হবে আর কি। প্ল্যানিং করলে তো হয় না, যেটা আসে মানে অটোমেটিক্যালি যেটা আসে সেটাই ভালো। আমি বললাম না, সাইফার কেন আমি প্ল্যান করিনি, বা কোনো ড্রিমও করিনি, বা কোনো ম্যানিফেস্টো করিনি কি এটা হবে। বাট হ্যাঁ, দেখো, ভালো কাজের সুযোগ পেলে সবসময় ভালো লাগে। তুমি চাইবো ভালো কোনো সুযোগ পেতে। আচ্ছা দাদা, যারা নতুন ফ্যাশন ডিজাইনার আসছে মার্কেটে, তাদের উদ্দেশ্যে তোমার সাজেশন কি থাকবে? তাদের ফলো ইউর ড্রিমস, মানে যেটা আমি আগেও বললাম, যে যেটা করবে সেটাতে 100% দিতে হবে, এবং তার ডেপথ তোমাকে জানতে হবে। কোনো কিছু সুপারফিশিয়াল ট্রেন্ডি হয়ে লাভ নেই।
যেটাই করবে সেটার ডেপথে গিয়ে তার পড়াশোনা, এবং তাকে 100% দিয়ে যদি করো, নাথিং উইল স্টপ ইউ। মানে নট নেসেসারি কি তুমি খুব একটা বড় কলেজ থেকে পাস করেছো বলে তুমি একটা বড় কিছু করবে, বা ছোট কলেজ থেকে পাস করে কিছু করতে পারবে না, এরকম কখনোই নয়। বিকজ আমি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন শান্তিনিকেতন থেকে পড়াশোনা করে এসেছি, আমি তো নিফটে পড়িনি, নিফটের স্টুডেন্টসরা অনেক বেশি টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং, কিন্তু আমি আমার নিজের কাজের প্রতি অনেক কনফিডেন্ট ছিলাম, এবং আমি জানি যে আমার যে ব্যাকগ্রাউন্ড, যে পড়াশোনা, যেটা আমার বেসটা, সেটা অনেক স্ট্রং। তাই আমি আমার কাজের প্রতি কনফিডেন্স রেখেছি বলেই কিন্তু আমি যেইটুকুনি পেরেছি এখন অবধি সেইটুকুনি এগোতে পেরেছি। আমার কিন্তু অনেক আমার প্যারালাল নিফটের বন্ধু যারা ছিল, যারা অনেক টেকনিক্যালি স্ট্রং, তারা কিন্তু ততটাও অনেক কিছু করে উঠতে পারেনি যেইটুকুনি আমি পেরেছি করতে। তো তাই বলছি, কখনো ভাববে না যে আমি একটা ছোট কলেজ থেকে পাশ করেছি, বা আমি একটা মফস্বল শহর থেকে আসছি, বা একটা বি টাউন থেকে আসছি বলে কলকাতায় এসে আমি হারিয়ে যাব। আমি যখন প্রথম দিন এসে রাজ চক্রবর্তীর অফিসে আমাকে রাজদা বললো কাল থেকে তোকে একটা কাজ শুরু করতে হবে, আমি কিন্তু কলকাতা শহরে একটা দোকানও চিনতাম না। আমি কিন্তু কলকাতা শহরে কোথায় সুতো পাওয়া যায় তাও জানতাম না, কিন্তু আমি জানতাম আমি করতে হবে, যখন করতে হবে আমাকে নিজেকে প্রুভ করতে হবে। সেই নিজেকে প্রুভ করার জেদটাই থাকে, তোমাকে আটকাতে পারবে না। এতদিনের জার্নি, লাইফে তো অনেক ভুল হয়েছে, অনেক ঠিক কাজ করেছো, অনেক ভুল কাজ করেছো। এমন কি কি ভুলগুলো আছে এগুলো আর লাইফে আর ফিউচারে তো আর করতেই চাও না? দেখো, মানুষ তো ভুল থেকে শেখে, এবং ভুল করলে সেটা হয়তো রিপিট করবে না। একটা জিনিস যেটা আমি করতে চাই না, সেটা হলো আগে হয়তো আমি অনেক বেশি ইমোশনালি ডিল করতাম জিনিসপত্র, সেটা আমি এখন অনেকটা নিজেকে রেস্ট্রিক্ট করেছি, বিকজ ইন্ডাস্ট্রি ইজ নট অ্যান ইমোশনাল জায়গা। অ্যাজ এ বিজনেসম্যান ওটা খুবই ইমোশন তোমার না, দেখো, কাজের প্রতি ইমোশন থাকা উচিত, কিন্তু তোমার কলিগসদের প্রতি ইমোশন থাকা উচিত, কিন্তু সামহাও আমার মনে হয় খুব বেশি ইমোশনাল হয়ে গেলে সেটা তোমাকে কখনো ব্যাক হিট করতে পারে, কেন তুমি যেটা অতটা ইমোশনালি করছো, দ্য আদার এন্ড মাইট নট বি, বাট দের ইজ নো রিগ্রেট। কেন, যেটা তুমি ভুল না করো তুমি শিখবে না। অবভিয়াসলি আমি যে ভুলটা গতকাল করেছি আমি আজকে করবো না, কারণ আমি জানি এটা করলে কি হয়। তাই ভুল করাটা যেরকম ভালো, ভুল থেকে শেখাটা উচিত। ওকে, আচ্ছা, তোমার বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা কতটা ম্যাটার করে? মার্কেটিং যে কোনো বিজনেস ক্ষেত্রে ম্যাটার করে, মার্কেটিং না থাকলে কিছুই হবে না, এবং সব কিছুই মার্কেটিং করলেই এগোবে। ওয়ে অফ মার্কেটিং ইজ ডিফারেন্ট। মার্কেটিংটা তুমি কীভাবে করছো সেটা ডিফারেন্ট, কতটা পার্সোনাল টাচ যে তোমার মার্কেটিংটা, সেটা কতটা পৌঁছেছে সেটা বেশ ডিফারেন্ট। এখনকার দিনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের অভাব নেই, ফ্যাশনের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে। তা ওই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি মনে হয় না কোনো সময় যে আমার ইনস্টাগ্রামে বা ইউটিউবে বা ফেসবুকে বেশি জোর দেওয়া উচিত অফলাইনের থেকে বেশি অনলাইনে? অনলাইনে তো আমি তো এখন অনলাইনে প্রেজেন্স আমাদের বেশি। দেখো, এখন পুরোটাই যে সোশ্যাল মিডিয়া একটা রুল করছে, তো সেখানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে পিছনে, আমি মাইসেলফ নিজেও, আমি আমার বলতে কোনো নেই, আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট। আমি সকালবেলা উঠে আগে 5বার দেখি আমার কমেন্ট রিচ কোথায় হচ্ছে, পোস্ট কোথায় রিচ হচ্ছে, সেটা ইজ নাথিং রং, দ্যাটস দ্য ফিউচার। সেটাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, বললাম অ্যাডাপ্টেশন না করলে তুমি এগোতে পারবে না। আচ্ছা, একটা খুবই জানার কোয়েশ্চেন, সেটা হলো যে অভিষেক রায়ের মান্থলি ইনকাম কত? এটা না আমি নিজে জানি না, তার কারণ হলো আমি ভেরি ব্যাড উইথ অ্যাকাউন্টস। যেহেতু আমরা ফিক্স স্যালারিড অ্যাকাউন্টেন্ট কেউ নেই, তো ওরকম ফিক্স বলাটা খুব ডিফিকাল্ট, ডিপেন্ড করে কখন কি প্রজেক্ট করছি তার উপর। বাট ওরকম ফিক্সড ফ্রিল্যান্সারদের কোনো ফিক্সড ইনকাম হয় না, সেরকমই আমাদের। ভগবানে বিশ্বাস করো? অবভিয়াসলি, প্রচন্ড রিলিজিয়াস মানুষ, স্পিরিচুয়াল একজন মানুষ। আমি হয়তো পুজো আচ্ছা রোজ করি না, কিন্তু আমি ভগবান এবং ঈশ্বর এবং স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি। লাইফে কিছু আনএক্সপেক্টেড ঘটেছে? এভরিডে ঘটছে। দেখো, আমি বিশ্বাস করি যদি কোনো একটা সুপারফিশিয়াল পাওয়ার না থাকে, একটা সুপ্রিম পাওয়ার না থাকে, তোমাকে কখনো লাইফে এগোতে পারবে না তুমি। আমার নিজের ক্ষেত্রে আমি বলছি, কারণ মনে হয় সবসময় একটা ওই ব্যাক সাপোর্ট, ব্যাক ফল হয় না, সেটা তোমাকে লাইফে অনেকটা এগিয়ে দেয়। সেরকম কিছু তো হয় অবভিয়াসলি, অলওয়েজ। আমি বললাম আমি খুব রিলিজিয়াসলি প্র্যাকটিস এত করি না, হয়তো দিনে 5বার পুজোও করি না বা ওরকম কিছু করি না, কিন্তু আমি বিশ্বাস করি, একটা সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করি, ওটাই শক্তি যোগায়। হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদের পডকাস্ট বেলাতে আসার জন্য। তোমার পডকাস্ট বেলাকে টাইম দিয়ে কেমন লাগলো? খুব ভালো, অনেক ইন্টারেস্টিং আলোচনা করা যায়। এবং পডকাস্ট আমার এই পুরো কনসেপ্ট অফ পডকাস্ট একটা জিনিস ভালো লাগে, কেন যে আমরা এই ইন্টারাকশনের মাধ্যমে, ধরো আমিও অনেকের পডকাস্ট দেখে ইনফ্লুয়েন্সড হই,
ওকে, তা আমিও যদি একটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি পডকাস্ট থেকে, সেটাই আমার কাছে achievement। একদম থ্যাংক ইউ Thank সো you, মাচ thank দাদা you, আমাদের thank you. টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর দাদার সাথে আমরা এর পরেও অন্য পডকাস্ট নিয়ে আসবো, কারণ আজকের টাইমটা অনেক শর্ট ছিল, ওর জন্য এই টনিক আমরা পডকাস্টটা করতে পেরেছি। তা বন্ধুরা, আজকের মতন পডকাস্টটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, আর দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। বাই বাই।